সত্যজিতের আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলে আপনারা নিয়মিত গল্প পাঠ ও কবিতা পাঠ শুনতে পাবেন। শ্রোতাদের সুবিধের জন্য ভাষা একটু সহজভাবে বলা হয়েছে। প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, ভূত ভবিষ্যৎ। গভীর রাত্রে টেবিলের ওপর ঝুঁকে বসে উপন্যাসখানা লিখছিলাম। টেবিলের এক কোণে মোমবাতিটা গলদস্যু হয়ে জ্বলছিল। হঠাৎ চোখ তুলে দেখি প্রেত সম্মুখে এসে দাঁড়িয়েছে। কলম রেখে দৃঢ়স্বরে বললাম, আমি পারবো না। প্রেত কাতর চোখে আমার দিকে চেয়ে রইল, মিনতি ভরা স্বরে বলল, আপনি দয়া না করলে আমার আর উপায় নেই। মেয়েটা নষ্ট হয়ে যাবে। পাড়ার ছোঁড়াগুলো তার পেছনে লেগেছে। প্রেতের কণ্ঠস্বর ঘষা ঘষা, ওই গ্রামাফোন রেকর্ডে গান শুরু হওয়ার আগে যেরকম শব্দ হয়, অনেকটা সেরকম। আমি বিরক্ত হয়ে বললাম, তা আমি কি করব? আপনি অন্য কারো কাছে যান না। প্রেত বলল, আর কার কাছে যাব? সবাই চোর, আপনি দয়া করুন। ভূতের কথায় মনটা একটু নরম হলো। সত্যি বটে, আমি দেনার দায়ে লুকিয়ে আছি, কিন্তু তবু চুরি যে করব না এ বিশ্বাস ভূতেরও আছে। বললাম, আচ্ছা, আপনি ওই মেয়েটাকে কিংবা তার বাপকে আপনার কথা বললেই পারেন, তারা নিজেরা ব্যবস্থা নিজেরা করে নেবে, আমাকে কেন? প্রেত একটা গভীর নিঃশ্বাস ফেলল, মোমবাতির শিখা একটু নড়ে উঠল। সে বলল, চেষ্টা কি করিনি? আমাকে দেখেই ভয়ে হাউমাউ করে উঠল। তারপর বাড়িতে রোজা ডেকে ছাড়িয়েছে। ওদিকে আর যাবার আমার উপায় নেই। রাত্রি প্রায় 12টা। আমি ফুৎকারে বাতি নিভিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। প্রেত সঙ্গে সঙ্গে এসে তক্তপোষের পাশে বসল। করুণাস্বরে বলল, দয়া করুন, আপনার কল্যাণ হবে। বড় বিপদে পড়েছি। আমি একজন সাহিত্যিক, বাজারে নাম হয়েছে, কিন্তু নাম হলেই সাহিত্য বাজারে টাকা হয় না। ফলে একদিন যারা বন্ধু ছিলেন তারা মহাজন হয়ে দাঁড়িয়েছেন। আমাকে দেখলেই মুখ ভার করেন কিংবা তাগাদা করেন। বন্ধুত্বের দাক্ষিণ্য যখন একেবারে শুকনো হয়ে গেল, তখন স্থির করলাম কলকাতা থেকে অন্তত কিছুদিনের জন্য গা ঢাকা দেব। ভাগ্যক্রমে একজন প্রকাশক একটা উপন্যাস লেখার বরাদ দিলেন। কিছু দাদনও আদায় করলাম। সেই দাদনের টাকা নিয়ে কলকাতা থেকে সরে পড়েছি এবং পশ্চিমবঙ্গের একটা শহরে জীর্ণ খোলার ঘর ভাড়া নিয়ে বাস করছি। উপন্যাস শেষ না হলে ফিরব না। আমার খোলার ঘরের জানলা ভাঙা, খাপড়ার ছাউনিও নিরবিচ্ছিন্ন নয়। আসবাবের মধ্যে পোকায় কাটা তক্তপোষ, নড়বড়ে টেবিল ও একটা টুল। যিনি ঘরটা ভাড়া দিয়েছেন তিনি পাশেই পাঁচিল ঘেরা মস্ত বাড়িতে থাকেন। মহাজনী কারবার আছে। এ জগতে মহাজনী কারবার কিংবা পুস্তক প্রকাশকের ব্যবসা না করতে পারলে বেঁচে সুখ নেই। মহাজন নিকুঞ্জবাবুর চোখ দুটো বড় সন্দিগ্ধ। 1 মাসের ভাড়া আগাম নিয়ে থাকতে দিয়েছেন। অল্প দূরে একটা সস্তার খাবার জায়গা আছে, সেইখানে খাবারের ব্যবস্থা করেছি। প্রথম 3 দিন বেশ নির্বিঘ্নে কেটে গেল। উপন্যাস শুরু করে দিয়েছি। খেলার ঘরে যে উপদেবতার যাতায়াত আছে তা জানতে পারিনি। চতুর্থ দিন রাত্রে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। আমার অভ্যেস, এই বিছানায় শুয়ে একটা বিড়ি না খেলে ঘুম আসে না। দেশলাই জ্বালতেই চোখে পড়ল কে একজন তক্তপোষের পাশে বসে আমার পানে এক দৃষ্টে চেয়ে আছে। দুটো আগ্রহ ভরা চোখ। চমকে বলে উঠলাম, কে?
সঙ্গে সঙ্গে মূর্তিটা মিলিয়ে গেল। আবার দেশলাই জ্বাললাম, কেউ নেই। ভাবলাম ভুল দেখেছি, অনেকক্ষণ ধরে লিখলে এমন হয়। চোখের ভ্রান্তি। বিড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। আমার স্নায়ু দুর্বল নয়, ভূতের ভয় করি না। ভূত থাকে থাক, তাকে ভয় করার কোনো কারণ নেই। ভূতের চেয়ে মানুষকেই ভয় বেশি। পরদিন সকালে, রাত্রির কথা আর মনে নেই, সারাদিন উপন্যাস লিখলাম। উপন্যাসের প্রেমের প্রগতি দেখাচ্ছি। আমার হিরো একেবারে নিম্নতম স্তর থেকে আরম্ভ করেছে। এক ম্যাথর কন্যার সঙ্গে অবৈধভাবে আকৃষ্ট হয়ে তাকে পৈশাচ বিয়ে করার চেষ্টা করছে। পৈশাচ বিয়ের প্রকৃত অর্থ জানতে হলে অভিধান দেখতে হবে। কাহিনী বেশ জমে উঠেছে। তারপর রাতে যথারীতি তক্ত বসে শুয়ে বিড়ি খেয়ে ঘুমোবার উপক্রম করলাম, কিন্তু ঘুমোতে পারলাম না। হঠাৎ চটকা ভেঙে শুনলাম ঘষা ঘষা গলায় কে বলছে, ঘুমোলেন নাকি? অন্ধকারে কিছু দেখা গেল না, কিন্তু মনে হলো যিনি প্রশ্ন করলেন তিনি তক্তপোষের পাশে বসে আছেন। কিছুক্ষণ নীরব থেকে বললাম, আপনি কে? উত্তর হলো, কি বলে পরিচয় দিই? যখন বেঁচে ছিলাম তখন নাম ছিল নন্দদুলাল নন্দী। বললাম, খাসা নাম। আপনি তাহলে প্রেত? প্রেত বলল, হ্যাঁ, কিন্তু আপনি ভয় পাবেন না, আমার কোনো বদ মতলব নেই। আমি একটা হাই তুলে বললাম, বদ মতলব থাকলেও আপনি আমার কোনো অনিষ্ট করতে পারবেন না, আপনি তো হাওয়া। তবে আমি ভয় পেয়ে নিজে নিজের অনিষ্ট করতে পারি বটে। প্রেত নিঃশ্বাস ফেলে বলল, তা বটে। মনে পড়ল দেশলাইয়ের বাক্সটা মাথার কাছেই আছে। সেই দিকে হাত বাড়িয়ে বললাম, আমার সঙ্গে কিছু দরকার আছে কি? প্রেত বলল, দরকার এমন কিছু নয়, কথা কইবার লোক পাই না। আপনি স্বজাতি, তাই দেখলাম। প্রেতের অবস্থা আমারই মতো। বন্ধুদের থেকে টাকা ধার নিয়েছি। বিছানায় উঠে বসে দেশলাই জ্বালতেও গেছি। সেই সময় বলল, দেশলাই জ্বালবেন? কেন, আপনার আপত্তি আছে? না, হঠাৎ আলো জ্বললে একটু অসুবিধে হয়, তবে থাক। কাল আপনার চেহারাটা লহমার জন্য দেখেছিলাম, ভালো ঠাউর করতে পারিনি, তা থাক। কিছুক্ষণ চুপচাপ। ভাবলাম বেচারা কথা কইবার লোক পায় না, স্বজাতি পেয়ে আলাপ করতে এসেছে। আমার কিছু বলা কওয়া দরকার। আপনি কি কাছে পিঠে কোথাও থাকেন? পাশে পাঁচিল ঘেরা বাগানে পুরনো নিম গাছ আছে, তাতেই থাকি। তাই নাকি? আপনিও নিকুঞ্জবাবুর ভাড়াটে? তো কত ভাড়া দিতে হয়? প্রেত রসিকতা বুঝল না, বলল, বাড়ি বাগান একদিন আমারই ছিল, আমার প্রপৌত্রের কাছে নিকুঞ্জপাল কিনেছে। বটে? আপনার প্রপৌত্র বেঁচে আছেন বুঝি? হ্যাঁ। তার অবস্থা বড় খারাপ হয়ে গেছে। প্রপৌত্র? তাহলে আপনি আন্দাজ 80-90 বছর আগে ছিলেন। সিপাহী যুদ্ধের সময় আমি ছিলুম। মুচ্চুদ্দির কাছে পয়সা করেছিলুম। ভেবেছিলাম 7 পুরুষ বসে খাবে, কিন্তু প্রেতের কথা শেষ হলো না। আমি অভ্যেসবশত অন্যমনস্কভাবে একটা বিড়ি মুখে দিয়ে ফস করে দেশলাই জ্বাললাম। প্রেতের ত্রস্তচকিত চেহারাখানা ক্ষণেকের জন্য দেখা গেল, তারপর সে হাওয়ায় মিলিয়ে গেল। আবার হয়তো আসবে ভেবে কিছুক্ষণ বসে বিড়ি টানলাম, কিন্তু প্রেত আর এলো না। তারপর কয়েক রাত্রি তার দেখার পাইনি। এদিকে আমার উপন্যাস দ্রুত এগিয়ে চলেছে। হিরো এখন এক রজক কন্যার কৌমার্যহানির উদ্যোগ করেছে। এরপর আসবে গোপ কন্যা। স্থির করেছি এইভাবে ধাপে ধাপে তুলে হিরোকে এক চিত্রাভিনেত্রীর সঙ্গে বিয়ে দিয়ে ছাড়ব।
উপন্যাসের নাম রেখেছি স্বর্গের সিঁড়ি। সেদিন রাতে আহারাদির পর বাতি জেলে লিখতে বসেছিলাম। খুব মন লেগে গিয়েছিল, সময়ের হিসেব ছিল না। মনোজগতে নিরঙ্কুশ ভ্রমণ করতে করতে হঠাৎ পা পিছলিয়ে স্থূল জগতে ফিরে এলাম। দেখি টেবিলের অপর পাশে দাঁড়িয়ে প্রেত মিটি মিটি হাসছে। আজ প্রেতকে প্রথম ভালো করে দেখি। সূক্ষ্ম মূর্তি, তবু চেহারার মধ্যে আড়ষ্টতা কিছু নেই। গায়ে ফিতে বাঁধা মেরজাই, মেটে মেটে রং, সরু পাকানো গোঁফ, চোখ দুটো সজাগ ও প্রাণবন্ত। বয়স আন্দাজ 55, নিতান্তই সেকালের বাঙালি চেহারা। প্রেত বলল, কি লেখেন এত? বললাম, উপন্যাস। সে কাকে বলে? আমাদের সময় তো ছিল না। উপন্যাস কি তা বোঝাতে গেলে প্রেত সাগ্রহে বললে, ও গোলে বোকাউলির গল্প, রূপকথা। তা বলুন না, শুনি। সংক্ষেপে গল্পটা বললাম। শুনে ভূত বললে, ছি ছি ছি। বললাম, ছি ছি বললে চলবে কেন? এ না হলে বই কাটে না। যা হোক, কদিন আসেননি যে। প্রেত বলল, আপনি অদ্ভুত লোক। অন্য লোক ভূত দেখলে আঁতকে ওঠে, আপনি গ্রাহ্যই করেন না। বললাম, সে রাতে আচমকা দেশলাই জ্বেলেছিল, তাই রাগ হয়েছিল বুঝি? রাগ নয়, চমকে গিয়েছিলাম। চমকে গেলে আর শরীর ধারণ করা যায় না। খাতা টেনে নিয়ে বললাম, আচ্ছা আপনি আসুন, পরিচ্ছেদটা শেষ করতে হবে। মাঝে মাঝে আসবেন, গল্প সল্প করা যাবে। আচ্ছা। প্রেত চলে গেল। তারপর প্রেত প্রায় প্রতি রাতেই আসে। কিছুক্ষণ গল্পগুজব হয়, তারপরে আসুন বললেই হাওয়ায় মিলিয়ে যায়। এ আমার সাপে বর হয়েছে। এখানে এসে মানুষ প্রতিবেশীর সঙ্গে ইচ্ছে করেই আলাপ পরিচয় করিনি। তার পরিবর্তে যেটা পেয়েছি তা মোটেই অবাঞ্ছনীয় নয়। প্রেতের সঙ্গে যতটুকু ইচ্ছে মেলামেশা করি, সঙ্গ পিপাসা মিটলেই তাকে চলে যেতে বলি, সে চলে যায়। মানুষ প্রতিবেশীকে এত সহজে তাড়ানো যেত না। ঘণ্টা ধরে থাকেন তিনি সৎপ্রসঙ্গ আলোচনায়। আমার ভূতই ভালো। একদিন ভূত জিজ্ঞাসা করল, আচ্ছা আপনি সংসার করেছেন? বললাম, সংসার মানে বিয়ে? সর্বনাশ, একলা শুতে ঠাঁই পাই না, শঙ্করাকে ডাকে। ও কার্যটা আমাকে দিয়ে হবে না। ভূত একটু হাসল, কিছুক্ষণ যেন অন্যমনস্ক থেকে হঠাৎ বলল, দেখুন, আপনার সঙ্গে একদিন মেলামেশা করে বুঝেছি আপনি সজ্জন, চোর নয়। আমি অনেক দিন থেকে আপনার মতো একটা মানুষ খুঁজছি। আমার একটা অনুরোধ আছে, আপনাকে রাখতে হবে। ভূত যে নিছক আমার সঙ্গলাভের জন্য নয়, একটা মতলব নিয়ে আমার কাছে ঘোরাঘুরি করছে, তা এতদিন বুঝতে পারিনি। বোঝা উচিত ছিল। মৎস্যুদ্দির প্রেতাত্মা বিনা প্রয়োজনে কারোর সঙ্গে ঘনিষ্ঠতা করবে মনে করাও অন্যায়। সতর্কভাবে বললাম, কি অনুরোধ? ভূত তখন টেবিলের ওপর কনুই রেখে নিজের ও বংশের ইতিবৃত্ত বলতে আরম্ভ করল। আন্দাজ করলাম, কাঁকড়া বিছার লেজে যেমন হুল থাকে, অনুরোধটা আছে গল্পের শেষে। নন্দদুলাল নন্দী ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাহেবদের সঙ্গে ব্যবসা করে প্রচুর উপার্জন করেছিল। জমিদারি, বাগান, ক্ষেত, বালাখানা সবই হয়েছিল। তার যখন 53 বছর বয়স, তখন সিপাহী বিদ্রোহের গণ্ডগোল আরম্ভ হল। এদিকে যুদ্ধ বিগ্রহের সম্ভাবনা বিশেষ ছিল না, কিন্তু যার টাকা আছে তার আশঙ্কার শেষ কোথায়? একদিন গভীর রাতে নন্দদুলাল একটা পেতলের ঘটিতে 100টি মোহর পুড়ে বাগানের নিম গাছতলায় পুঁতে রাখল।
আর সবই যদি যায়, 100 আকব্বরী মোহর তো বাঁচবে। মিউটিনির হাঙ্গামা এদিকে আসলো না বটে, কিন্তু অরাজকতার সময় হঠাৎ একদিন নন্দদুলালের বাড়িতে ডাকাত পড়ল। নন্দদুলালের হৃদযন্ত্র দুর্বল ছিল, সে বেবাক হার্ট ফেল করে মারা গেল। ডাকাতেরা লুটপাট করে চলে গেল। তারপর ক্রমে দেশ ঠান্ডা হলো, শান্তি শৃঙ্খলা ফিরে এলো। নন্দদুলাল হিসেবি লোক ছিল, তাই তার আমলে চাল বেশি বাড়িতে পায়নি। তার পুত্র যশোদা দুলালের আমলে বাবুয়ানি বাড়ল। আগে দোল দুর্গোৎসবের সময় হরিকীর্তন কথকতা হতো, এখন বাই নাচ দেখা দিল। তারপর তার পুত্র রজদুলাল এসে বিলাসিতার চরম করে ছেড়ে দিল। জুতোয় মুক্তোর বালা লাগিয়ে বাইজির পল্টন পুষে 100 টাকার নোটের ঘুড়ি উড়িয়ে সে যখন পৃথিবী থেকে বিদায় নিল, তখন লক্ষ্মীও বিদায় নিয়েছে। বাকি আছে শুধু বাগান ঘেরা বাড়িখানা। ব্রজদুলালের পুত্র গোপীদুলাল নিরীহ মানুষ, বাপের ভুক্তাবশিষ্ট এঁটো পাতায় যতদিন পারল চালালো। শেষ পর্যন্ত তাকে বাড়ি বিক্রি করতে হলো। তারপর গত 20 বছর ধরে গোপীদুলাল বাড়ির বিক্রয় মূল্য নিয়ে এবং সামান্য কাজকর্ম করে প্রতিদিনভাবে সংসার চালাচ্ছে। তার স্ত্রীর মৃত্যু হয়েছে। একমাত্র কন্যার বয়স 21, কিন্তু এখনো তার বিয়ে দিতে পারেনি। উপরন্তু কয়েক বছর যাবৎ তাকে দুরন্ত হাঁপানি রোগে ধরেছে। কাহিনী শেষ হলে জিজ্ঞেস করলাম, আপনার প্রপৌত্র মানে গোপীদুলাল বাবু এখানেই থাকেন? প্রেত বলল, হ্যাঁ, বেনেপাড়ায় এক ধারে একটা ভাঙা বাড়িতে পড়ে আছে। তারও বেশি দিন নয়, তাকে কালে ধরেছে। আর তো কিছু নয়, গোপীদুলাল মোলে মেয়েটা ভেসে যাবে বলে করুণ নিঃশ্বাস ফেলল। সন্দেহ হলো প্রেত বুঝি ঘটকালি করছে। মনকে দৃঢ় করে বললুম, দেখুন, আমি আগেই বলেছি বিয়ে করার মতো অবস্থা আমার নয়, আপনি ও অনুরোধ করবেন না। প্রেত তাড়াতাড়ি বলল, না 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 না, ও অনুরোধ করছি না, আমি বলছিলাম আপনি যদি দয়া করে মোহরগুলো গোপীদুলালের কাছে পৌঁছে দেন, তাহলে সে মেয়েটার বিয়ে দিয়ে মরতে পারে। অবাক হয়ে বললাম, মোহরের ঘটি কি এখনো নিমতলায় পোঁতা আছে নাকি? প্রেত বলল, হ্যাঁ, মরার আগে কাউকে বলে যেতে পারলুম না, যেমন পুঁতেছিলাম তেমনি পোঁতা আছে, তাই তো নিম গাছ ছাড়তে পারি না। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলাম। আশ্চর্য এই যে ভূতের কথায় তিলমাত্র অবিশ্বাস জন্মালো না। 100 আকব্বরী মোহর। আকব্বরী মোহরের দাম কত জানি না, কিন্তু বর্তমানকালে 100 মোহরের দাম 10,000 টাকার কম হবে না। ক্ষীণ কণ্ঠে বললাম, এত সোনা, এর যে দাম অনেক। ভূত বলল, সেই জন্যেই তো কাউকে বিশ্বাস করতে পারিনি, আপনি ভরসা। চমকে উঠে বললাম, আমি আমি কি করব? ভূত মিনতির স্বরে বলল, ঘটিটা খুঁড়ে বার করতে হবে, বেশি খুঁড়তে হবে না, হাতখানে খুঁড়লেই পাওয়া যাবে। কিন্তু খুঁড়বে কে? আমি? ভূতের চোখ নীরবে অনুনয় জানালো। আমি চটে বললাম, বেশ ভূত তো আপনি, ও বাগান এখন নিকুঞ্জপালের দখলে, সে আমাকে খুঁড়তে দেবে কেন? আর আমিই বা তাকে বলবো কি? বলবো, মশাই, আপনার বাগানে মোহর পোঁতা আছে, তাই খুঁড়তে এসেছি। ভূত বলল, না না, আপনি দিনের বেলা যাবেন কেন? দুপুর রাত্রে চুপি চুপি পাঁচিল ডিঙিয়ে ডিম গাছটা বাড়ি থেকে অনেক দূরে বাগানের এক কোণে, রাতে বাগানে কেউ থাকবে না। আমি বিড়ি ধরাবার উপক্রম করে বললাম, মাফ করবেন,
আমার দ্বারা হবে না। এই রাত্রিবেলা পরের বাগানে যদি ধরা পড়ি, ঠ্যাঙে দড়ি পড়বে। নিকুঞ্জপাল এমনিতেই আমাকে সন্দেহের চোখে দেখে। আমি পারবো না। দেশলাই জানলাম। তারপর কয় রাত্রি উপর্যপুরি ভূতের সঙ্গে ঝুলোঝুলি চলল। আমি অটল, ভূত নছরবান্ধা। আমি যত বলি পারবো না, ভূত ততই বলে দয়া করুন। যে রাত্রির দৃশ্য নিয়ে আরম্ভ করেছি, তারপর আরো কয়েক রাত কেটে গেল। হঠাৎ দেশলাই জেলে ভূতকে তাড়াবার চেষ্টা করলাম, কিন্তু কিন্তু ভূতের এখন দেশলাই অভ্যেস হয়ে গেছে। কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে গেলেও আবার ফিরে আসে এবং কাতর কণ্ঠে বলে, দয়া করুন, সদ্বংশের মেয়ে নষ্ট হয়ে যাবে। আমার অবস্থা সঙ্গীন হয়ে উঠল। রাতে ঘুম নেই। সারা রাত্রি ভূতের সঙ্গে তর্ক করেছি। উপন্যাস লেখা বন্ধ হয়ে গেছে। একদিন মরিয়া হয়ে বললাম, বেশ, রাজি আছি, কিন্তু আমাকেও মোহরের ভাগ দিতে হবে। ভূত মুচ্ছুদ্দি সে ক্ষণেক বিবেচনা করে বলল, বেশ, আপনি 5% দালালি পাবেন, 5খানা মোহর আপনার। অতঃপর আর না বলার উপায় রইল না। 5খানা মোহর মানে 500 টাকা। 500 টাকার জন্যে অতি বড় দুঃসাহসিক কাজ করবেন না এমন সাহিত্যিক কয়জন আছেন? আমার দুঃখ এই যে বাকি 95টা মোহর হজম করতে পারবো না। পেটের দায়ে কুৎসিত উপন্যাস লিখি বটে, কিন্তু চুরি করতে পারবো না। তাছাড়া চুরি করে যাব কোথায়? নন্দদুলাল মুচ্ছুদ্দির হাত এড়াবো কি করে? রাত্রি 2:30টার সময় প্রেতের অনুগামী হয়ে বের হলাম। আকাশে কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদ ছিল। তারই আলোয় পাঁচিল টপকিয়ে নিকুঞ্জপালের বাগানে ঢুকল। ভূত দেখে যা হয়নি তাই হলো। বুকের ভেতর দুমদাম শব্দ হতে লাগলো। ভূত দেখিয়ে দিল। এক স্থানে কয়েকটা কোদাল, শাবল, খন্তা পড়ে আছে। একটা খন্তা তুলে নিলাম। ভূত পথ দেখিয়ে নিম গাছতলায় নিয়ে গেল। নিম গাছতলায় একটা জায়গায় আঙুল দেখিয়ে ভূত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তদারক করতে লাগলো। আমি খুঁড়তে আরম্ভ করলাম। চারিদিকে নিশুতি, কোথাও সারা শব্দ নেই। মনে হলো আমিও মানুষ নই, কোনো স্বপ্ন সংকুল সূক্ষ্ম জগতের বাসিন্দা। আধ ঘন্টার মধ্যে ঘটি নিয়ে নিজের ঘরে ফিরে এলাম। ঘটির গায়ে সবুজ রঙের কলঙ্ক, কিন্তু ভেতরে 100 নিষ্কলঙ্ক আকব্বরী মোহর ঝকমক করছে। ভূত আত্মাভিমান সূচক একটা ভ্রুভঙ্গি করে বলল, এ বলেছিলাম। আমার গায়ে তখন কাল ঘাম ঝরছে। ফস করে দেশলাই জেলে আমি একটা বিড়ি ধরলাম। ভূতকে বেশি আশকারা দেওয়া ভালো না। পরদিন সকালবেলা আবার ঘটি খুলে দেখলাম, স্বপ্ন নয়, মায়া নয়, মতিভ্রম নয়, সত্যি 100 মোহর। তার মধ্যে 5টা সরিয়ে রেখে 95টা পুঁটলিতে বেঁধে নিয়ে বের হলাম। আর দেরি না। সোনার মোহ বড় মোহ। বেশিক্ষণ কাছে রাখলে হয়তো লোভ সামলাতে পারবো না। বেনেপাড়ার এক প্রান্তে গোপী দুলালের বাড়ি খুঁজে বার করলাম। নোনা ধরা, চটা ওঠা বাড়ি। তার সম্মুখে ঝাঁকড়া চুলো একটা ছোকরা শীষ দিতে দিতে পাইচারি করছে। দ্বারের কড়া নাড়তেই ছোকরা আমার পানে অপাঙ্গ দৃষ্টি দিয়ে সরে পড়ল। একটা মেয়ে এসে দরজা খুলল। তারপর অপরিচিত ব্যক্তি দেখে একটু ভেতর দিকে সরে গিয়ে নতমস্তকে দাঁড়ালো। স্খলিত স্বরে বলল, কাকে চান? বাবা বাড়ি নেই। বুঝলাম গোপী দুলালের আইবুড়ো মেয়ে। গায়ের রং ফর্সা, মুখখানি নরম ও সুশ্রী, সর্বাঙ্গে ভরা যৌবন, কিন্তু চোখে মুখে আতঙ্ক, যেন নিজের যৌবনের ভয়ে সর্বদা ত্রস্তচকিত হয়ে আছে। পরিধানে বোধ করি বাপের একখানা অর্ধমলিন ধুতি,
গায়ে ব্লাউজের অভাব ঢাকা দেবার জন্যে আঁচলটা বুকের ওপর 2 ফের করে জড়ানো। আমার কণ্ঠ যেন কে চেপে ধরল। গলা ঝাড়া দিয়ে বললাম, এটা কি গোপীদুলাল বাবুর বাড়ি? হ্যাঁ। তিনি বাড়ি নেই, কখন ফিরবেন? হাসপাতালে গেছেন, ফিরতে বোধহয় দেরি হবে। ও, আমি একটু চিন্তা করে বললাম, তার সঙ্গে আমার বিশেষ দরকার ছিল, আমি ও বেলা আবার আসবো, তাকে বলে দিও। মেয়েটি চকিতে চোখ তুলল। আচ্ছা। আমার খোলার ঘরে ফিরে গিয়ে একটার পর একটা বিড়ি টানতে লাগলাম। মাথা গরম হয়ে উঠল। 2 বান্ডিল বিড়ি নিঃশেষ হয়ে গেল। ভয়চকিত যৌবন, দুঃসহ অসহায় যৌবন, আপনার মাংস হরিণীর বৈরী। ভূতের সঙ্গে পরামর্শ করতে পারলে ভালো হতো, কিন্তু ভূত দিনের বেলা আসে না। অপরাহ্নে আবার গেলাম। এবার দালালির মোহর 5টাও নিয়ে গেলাম। মেয়েটি দরজা খুলে দিল। বলল, বাবার শরীর বড় খারাপ, দেখা করতে পারবেন না, কি দরকার আপনার? তার ঠোঁট কেঁপে উঠল। হঠাৎ জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? ত্রাস বিস্ফারিত চোখ তুলে নিচু গলায় বলল, কমলা। আমি বললাম, কমলা, তোমার বাবাকে বলো আমার কাছে তার কিছু টাকা পাওনা আছে, তাই দিতে এসেছি। দরজা ছায়া অন্ধকার থেকে সে বিহ্বল চোখে আমার পানে দেখল, তারপর ছায়ার মতো অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পরে ফিরে এসে বলল, আসুন। গোপীদুলাল বাবু বিছানায় আধছোয়া হয়ে হাঁপাচ্ছেন। অকাল বৃদ্ধ, জীর্ণ মানুষ, চোখে উৎকণ্ঠা ভরা ক্লান্তি। আমি পাশে বসলে বললেন, আপনাকে টাকা পাওনা আছে তো বলে মনে পড়ে না। আমি বললাম, টাকার কথা পরে বলবো, এখন আমার একটা প্রস্তাব আছে। আমি আপনার স্বজাতি, ভদ্র সন্তান, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। গোপীদুলাল দিশেহারা হয়ে গেলেন। আমি বিস্তারিতভাবে নিজের পরিচয় দিলাম। তার হাঁপানি যেন আরো বেড়ে গেল। শেষে বললেন, কমলার বিয়ে দিতে পারবো এ আমার আশার অতীত। আমার তো পয়সা নেই। আছে বই কি, এই যে। বলে আমি পুঁটলি খুলে 100 মোহর তার সম্মুখে ঢেলে দিলাম। কমলাকে বিয়ে করেছি। শ্বশুরমশাই কিন্তু টিকলেন না, বিয়ের পর দিনই মারা গেলেন। আকস্মিক ভাগ্যোন্নতি তার সহ্য হল না। কলকাতায় ফিরে এসে বন্ধুদের ঋণ শোধ করে দিয়েছি। পুস্তক প্রকাশকের ব্যবসা ফাঁদার আয়োজন করছি। উপন্যাসখানা ছিঁড়ে ফেলে দিয়েছি। এবারে একখানা রোম্যান্স ভরা ভদ্র উপন্যাস ধরব, যা পড়ে কমলা লজ্জা পাবে না। নন্দদুলালের সঙ্গে আর একবার মাত্র দেখা হয়েছিল। আমি বলেছিলাম, কেমন, খুশি হয়েছেন তো? নির্লজ্জ প্রেত চোখ টিপে মুচকি হেসেছিল। দালালি একটু বেশি নিয়েছ বলে অদৃশ্য হয়ে গিয়েছিল। ভূতের কৃপায় আমার ভবিষ্যৎ এখন বেশ উজ্জ্বল। অনুষ্ঠানটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।